হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 9-এর ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে 2 নম্বর এবং 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর দিব। এর আগের ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর দিয়েছিলাম। সেই ভিডিওটি তোমরা যারা এখনও দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিও। ওকে, এখন চলো আর বেশি দেরি না করে আমরা একের পর এক প্রশ্ন উত্তরগুলি দেখে নিই। তোমাদের প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের কারণগুলি কী ছিল? উত্তর, ফরাসি বিপ্লবের প্রধান কারণগুলি ছিল: 1. প্রবল স্বৈরাচারী ফরাসি রাজতন্ত্র জনগণের সমস্ত রকম অধিকার হরণ করে ফ্রান্সকে রাজনৈতিক কারাগারে পরিণত করে। 2. ভুল অর্থনীতির জাদুঘর ফ্রান্সের তীব্র আর্থিক সংকট দেশবাসীকে বিপদের মুখে ঠেলে দেয়। 3. ফ্রান্সের তীব্র বৈষম্যমূলক সমাজ কাঠামোয় মানুষ বিরক্ত হয়ে ওঠে। দার্শনিকরা সমাজ ও রাষ্ট্রের ত্রুটিগুলি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করে তোলেন। 2 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের প্রত্যক্ষ কারণগুলি কী ছিল? উত্তর, ফরাসি রাজা চতুর্দশ লুই ও অভিজাত প্রধান পার্লামেন্টের মধ্যে বিরোধ বাঁধলে রাজা পার্লামেন্ট মুলতবি করেন। ফলে অভিজাতরা বিদ্রোহ করে রাজাকে নীতি স্বীকারে বাধ্য করে। বিদ্রোহের বিরুদ্ধে ফরাসি জনগণ বিদ্রোহ শুরু করে। 3 নম্বর, লেতর দ্য ক্যাশে কি? উত্তর, লেতর দ্য ক্যাশে হলো বিপ্লবের আগে ফ্রান্সে প্রচলিত এক ধরনের রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন জেলে আটকে রাখা যেত। 4 নম্বর প্রশ্ন, ইনটেন্ডেন্ট কাদের বলা হতো? এরা অর্থলোলুপ নেকড়ে নামে উপাধি পায় কেন? উত্তর, ফরাসি বিপ্লবের প্রাককালে প্রদেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কাজকর্মে দায়িত্ব পালনকারী অত্যন্ত দুর্নীতিগ্রস্ত এক শ্রেণীর কর্মচারী ছিল, তাদের ইনটেন্ডেন্ট বলা হতো। বিপ্লব পূর্ব ফ্রান্সে ইনটেন্ডেন্টরা জনগণের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করত বলে এরা অর্থলোলুপ নেকড়ে নামে উপাধি পায়। 5 নম্বর প্রশ্ন, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন? উত্তর, 1789 খ্রিস্টাব্দে বিপ্লব পূর্ব ফ্রান্সে লেতর দ্য ক্যাশে নামক এক ধরনের রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা প্রচলিত ছিল। এর মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন কারাগারে অথবা বাস্তিল দুর্গে আটকে রাখা যেত। এই কারণেই দার্শনিক ভলতেয়ার ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছিলেন। 6 নম্বর প্রশ্ন, ফ্রান্সকে কে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? উত্তর, ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। তিনি কথা বলেছেন কারণ ফ্রান্সের কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক। যাজক অভিজাতদের হাতে থাকা বিপুল পরিমাণ জমির কর রাজা আদায় করতেন না, ফলে রাজকোষ সমৃদ্ধ ছিল না। 7 নম্বর, থার্ড স্টেট কি? উত্তর, ফরাসি বিপ্লবের আগে শ্রেণী বিভক্ত ফরাসি সমাজ ব্যবস্থায় যে 3টি শ্রেণীর অস্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ে অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী বুর্জোয়া, মধ্যবিত্ত, দরিদ্র কৃষক, শ্রমিক, শাকুলোত বা চাল চুলোহীন ভবঘুরে মানুষেরা। এবার 8 নম্বর, ফরাসি বুর্জোয়া শ্রেণী সম্পর্কে কি জানো? উত্তর, ফ্রান্সের বৈষম্যমূলক সমাজ ব্যবস্থার তৃতীয় শ্রেণীর অন্যতম অংশ ছিল বুর্জোয়া শ্রেণী। বুর্জোয়ারা ছিল বিপ্লবের অগ্রদূত। এরা 3টি ভাগে বিভক্ত ছিল: 1. ধনী ব্যবসায়ী, ব্যাংক মালিক, শিল্পপতি প্রমুখ ছিল উচ্চ বুর্জোয়া। 2. শিক্ষক, চিকিৎসক, আইনজীবী প্রমুখ ছিল মধ্য বুর্জোয়া। 3. সাধারণ দোকানদার, কৃষক, শ্রমিক প্রমুখ ছিল নিম্ন বুর্জোয়া। 9 নম্বর, মন্তেস্কু কে ছিলেন? উত্তর, মন্তেস্কু ছিলেন ফরাসি বিপ্লবের প্রাককালের একজন বিখ্যাত দার্শনিক। তিনি ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক এবং রাজার ঐশ্বরিক ক্ষমতার ধারণার বিরোধী। 10 নম্বর, রুশো কে ছিলেন? তার বিখ্যাত গ্রন্থের নাম কি? উত্তর, রুশো ছিলেন অষ্টাদশ শতকে ফ্রান্সের সর্বাধিক জনপ্রিয় দার্শনিক। রুশোর লেখা সর্বাধিক জনপ্রিয় গ্রন্থ হল সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। এটি বিপ্লবের বাইবেল নামে পরিচিত। 11 নম্বর, টেনিস কোর্টের শপথের তাৎপর্য কি? উত্তর, টেনিস কোর্টের শপথের তাৎপর্য হল: 1. এর ফলে তৃতীয় সম্প্রদায়ের দাবিগুলি ফরাসি রাজা মেনে নিতে বাধ্য হন। 2.
টেনিস কোর্টের শপথ গ্রহণের মধ্য দিয়ে বুর্জোয়া বিপ্লবের প্রথম পর্ব সফল হয়? 12 নম্বর, লেতর দ্য গ্রেস কি? উত্তর, লেতর দ্য গ্রেস হলো বিপ্লবের পূর্বে ফ্রান্সের প্রচলিত এক ধরনের রাজকীয় পরোয়ানা। এই পরোয়ানার মাধ্যমে অর্থের বিনিময়ে যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি প্রদান থেকে রেহাই দেওয়া হতো। 13 নম্বর, ফরাসি রাজতন্ত্রের বিরুদ্ধে অভিযাত্রা বিদ্রোহ করেছিল কেন? উত্তর, ফরাসি রাজা ষোড়শ লুই 1788 খ্রিস্টাব্দে দেশের সমস্ত প্রাদেশিক পার্লামেন্ট মুলতবি করে সকল সম্প্রদায়ের কাছ থেকে কর আদায়ের উদ্যোগ নিলে ফরাসি রাজতন্ত্রের বিরুদ্ধে অভিযাত্রা বিদ্রোহ করেছিল। 14 নম্বর, বাস্তিল দুর্গ সম্পর্কে যা জানো লেখো। উত্তর, বাস্তিল দুর্গ ছিল ফরাসি স্বৈর শাসনের প্রতীক। এখানে বিনা বিচারে প্রচুর মানুষকে বন্দি করে রাখা হতো। প্যারিসের উত্তেজিত জনতা 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই বাস্তিল দুর্গ আক্রমণ করে এবং কারারক্ষীদের হত্যা করে এই কুখ্যাত দুর্গ দখল করে নেয়। 15 নম্বর, ফরাসি বিপ্লবকে বুর্জোয়া বিপ্লব বলা হতো কেন? উত্তর, 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল তৃতীয় স্টেট বা তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বুর্জোয়ারা এবং বিপ্লবের পরে ফ্রান্সে তাদেরই আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ায় এই বিপ্লবকে বুর্জোয়া বিপ্লব বলা হতো। 16 নম্বর, কিভাবে বাস্তিল দুর্গের পতন ঘটে? উত্তর, জাতীয় সভার বুর্জোয়া প্রতিনিধিদের চাপে ফরাসি রাজা 3 সম্প্রদায়ের একত্রে অধিবেশনে বসা এবং মাথায় পিছু ভোটের দাবি মেনে নিলে প্যারিসের জনতা অত্যন্ত উল্লাসিত হয়। এরপর 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই উত্তেজিত জনতা রক্ষীদের হত্যা করে কুখ্যাত বাস্তিল দুর্গ দখল করে নেয়। 17 নম্বর, জ্যাকোবিন কারা? এই দলের কয়েকজন নেতার নাম লেখো। উত্তর, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে যে উগ্র বামপন্থী দলের আত্মপ্রকাশ ঘটেছিল এবং ফ্রান্সের সংকটকালে দেশে সন্ত্রাসের শাসন যারা চালু করেছিল তারা জ্যাকোবিন নামে পরিচিত। জ্যাকোবিন দলের অন্যতম নেতা ছিলেন রোবসপিয়ার, হিবার্ট, দাদো প্রমুখ। 18 নম্বর, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? উত্তর, ফ্রান্সের রাজতন্ত্রের সমর্থক বহু মানুষ কারাগারে বন্দী ছিল। ফ্রান্সের রাজতন্ত্র বিরোধী উত্তেজিত জনতা কারাকক্ষে ঢুকে রাজভক্ত সন্দেহে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে। এই ঘটনা 2 থেকে 5 সেপ্টেম্বর 1792 খ্রিস্টাব্দে হয়েছিল বলে এই ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। এবার 19 নম্বর, গিলোটিন কি? উত্তর, গিলোটিন হলো একটি যন্ত্র বিশেষ। এর আবিষ্কর্তা হলেন ফরাসি ডক্টর জোসেফ ইগনিস। এই যন্ত্রের সাহায্যে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বকালে বহু মানুষের শিরচ্ছেদ করে হত্যা করা হয়। 20 নম্বর, লাল সন্ত্রাস কি? উত্তর, ফ্রান্সে 13 এপ্রিল থেকে 27 জুলাই পর্যন্ত রোবসপিয়ারের একক নেতৃত্বে ভয়াবহ সন্ত্রাস চলে। এই সময় সন্ত্রাসের প্রয়োজন ফুরিয়ে গেলেও রোবসপিয়ার নিজের ইচ্ছা জোর করে বাস্তবায়িত করতে গিয়ে হাজার হাজার মানুষকে সন্ত্রাসের মাধ্যমে হত্যা করেন। এই ঘটনা লাল সন্ত্রাস নামে পরিচিত। 21 নম্বর, রোবসপিয়ার কে ছিলেন? উত্তর, রোবসপিয়ার ছিলেন ফ্রান্সের উগ্র বামপন্থী জ্যাকোবিন দলের অন্যতম নেতা এবং সন্ত্রাসের শাসনের প্রধান পরিচালক। তার নেতৃত্বে হাজার হাজার মানুষ সন্ত্রাসের বলি হতো। তিনি নিজ ঘনিষ্ঠ হিবার্ট এবং দাতোকেও সন্ত্রাসের দ্বারা হত্যা করেন। শেষ পর্যন্ত উদারপন্থীরা তাকে হত্যা করলে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে। এবার তোমাদের 22 নম্বর প্রশ্ন, ডাইরেক্টরির শাসন কি? উত্তর, 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন ডাইরেক্টর বা ব্যক্তির একটি কমিটির হাতে তুলে দেওয়া হয়। এই শাসন ডাইরেক্টরির শাসন নামে পরিচিত। এই শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত। ডাইরেক্টরদের শাসনকালে ফ্রান্সের শাসন ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়ে। ওকে, এবার তোমাদের লাস্ট এবং 23 নম্বর প্রশ্নটি হলো ফরাসি বিপ্লবে অংশগ্রহণকারী দুজন মহিলার নাম লেখো। উত্তর, ফরাসি বিপ্লবে অংশগ্রহণকারী দুজন মহিলা হলেন মাদাম রোনাল্ড ও ডি আর্জন্ট। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন উত্তর। এর পরের ভিডিওতে আমরা দেখে নেব এই চ্যাপ্টারের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তাই তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে রাখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।